জেলেরা মাছ ধরতে গিয়ে হঠাৎ করেই একটা ড্রাম নদী থেকে তুলে ফেলে আর দেখা যায় সেই ড্রামের ভিতরে একটা মেয়ের ডেড বডি ছিল। আসলে যারা হত্যা করেছিল মেয়েটিকে তারা মেয়েটিকে ড্রামের ভেতরে ভরে কনক্রিট দিয়ে বোঝাই করে সেটাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, আর সেটা করেছিল 5 বছর আগের। এই মেয়েটিকে তার পরিচয় কি পুলিশ ইনভেস্টিগেশন করতে শুরু করে, যদিও পুলিশের কাছে তেমন কোনো প্রমাণ বা ক্লুই ছিল না। তারপরও ইনভেস্টিগেশনটা ধীরে ধীরে শুরু করে, কিন্তু যতই ইনভেস্টিগেশন সামনে আগাচ্ছিল ততই একের পর এক ভয়ঙ্কর রহস্য সবার সামনে চলে আসছিল, যেগুলো দেখে 420 ভোল্টের ঝাটকা খাবেন। অন্যদিকে মুভির শেষের টুইস্ট তো আপনার কল্পনার বাইরে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করছি আপনার সময় নষ্ট হবে না। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি মালায়ালাম মুভি হান্ট, যেটা 2024 সালে মুক্তি পেয়েছিল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে কয়েকজন লোককে আন্দোলন করতে দেখা যায়, আর তারা বলছিল ইন্সপেক্টর সাইমলালকে অ্যারেস্ট করতে হবে। এরপরেই সেখানে একজন ডক্টর আসে, আর কয়েকজন ডক্টর মিলে লাশটার পোস্টমর্টম করতে থাকে। সেখান থেকে বের হওয়ার পরে ইন্সপেক্টর সাইমলাল ডক্টর পটি এবং বাকি ডক্টরদের সাথে দেখা করে। সাইমলাল ডক্টর পটিকে বলে, স্যার, আমি এটা জেনে বুঝে করিনি, হঠাৎ করে হয়ে গেছে, আমাকে এর থেকে বের করতে সাহায্য করুন। তখনই ডক্টর কৃতি বলে, সত্যি এটা কি ইচ্ছে করে করেননি? ডেড বডিটার মধ্যে 18টা মার্ক ছিল, যেখানে তার গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন ছিল। নাক, মুখ সহ আরও কয়েকটা জায়গায় গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া পুরো শরীরে তো ক্ষতের অভাব ছিল না। এগুলো কখনোই অনিচ্ছাকৃতভাবে হতেই পারে না। আপনি তো একটা ক্রিমিনাল মার্ডারার। ডক্টর পতিও বলে, তোমার মতো ননসেন্সকে কেন যে পুলিশ বাহিনীতে রাখা হয় সেটাই আমি বুঝি না। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, এখান থেকে চলে যাও। এরপরে মিনিস্টারকে দেখানো হয় সামনে ইলেকশন, আর ইলেকশন ক্যাম্প চালানোর জন্য তারা একটা টিম গঠন করেছে। সেই টিমের লোকটি মিনিস্টারকে বোঝাচ্ছিল তারা কি কি ক্যাম্পেইন করেছে আর সেটা কোথায় কোথায় প্রচার করা হবে। কিন্তু যাবার আগে সেই মিনিস্টার সেই লোকটাকে বলে, এসব আমার প্রমোশন বাদ দিয়ে অপোজিশন পার্টিকে কিভাবে পচানো যায়, তাদের মুখোশ সবার সামনে কিভাবে খোলা যায় সেটা দেখো। আর সেই লোকটাকে অপোজিশন পার্টির কয়েকজন মুখ্য নেতার কিছু খারাপ দিক আর কিছু বিজনেসের নাম বলে দেয় মিনিস্টার, আর বলে এগুলো প্রচার করো যাতে করে সব সিম্প্যাথি আমার দিকে আসে। বাইরের মিডিয়ার লোকেরা মিনিস্টারকে প্রশ্ন করে, ইন্সপেক্টর সিয়ামলালের কি শাস্তি হতে পারে, সে এত বড় একটা ক্রাইম করলো? মিনিস্টার বলে, আপাতত তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন জারি রয়েছে, তার দোষ প্রমাণিত হলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এরপরেই দেখা যায় ডক্টর পটি সহ আরও বেশ কয়েকজন ডক্টর একটি মিটিং করছিল। সেখানে ডক্টর পটি বলে, বিখ্যাত ডক্টর রামাস্বামী যে অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেছে, আর সে একজন বিখ্যাত প্যারাসাইকোলজিস্ট। প্যারাসাইকোলজির যে বিভিন্ন জ্ঞান রয়েছে, দিক রয়েছে, সেগুলোই আমরা জানব পরবর্তী 7 দিনে, কারণ ডক্টর রামাস্বামী আমাদের সাথে 7 দিনের একটা ক্যাম্প করবে, আর এটা সম্ভব হয়েছে ডক্টর রেবেকার কারণে। সবাই সেখানে একমত হলেও ডক্টর সাজি ভিন্ন মত পোষণ করে আর বলে, আমরা ডক্টর, আমরা সায়েন্সকে সবসময় ফলো করি, আমরা সবসময় প্রমাণে বিশ্বাস করি, বিজ্ঞানে বিশ্বাস করি। আর সেই আমরা যদি এমন একজন লোকের সাথে 7 দিনে একটা ক্যাম্প করি যে মানুষকে বোকা বানায়, ভূত পেতের কথা বলে এবং এভাবেই নিজের পেট চালায়, তাহলে ডক্টরদের মানসম্মান কোথায় থাকবে? বরং এই হসপিটালের বদনাম হয়ে যাবে। এতে সেখানে ডক্টর কৃতিও একমত হয়, সেও বলে এটা ঠিক নয়। কিন্তু ডক্টর রেবেকা বলে, প্যারাসাইকোলজি জিনিসটা ভিন্ন বিষয়, আপনারা এটাকে ভুল ভাবছেন। ডক্টর পটিও বলে, আমরা ডক্টর রামাস্বামীর সাথে 7 দিনের ক্যাম্পটা করছি, তাতে যত টাকাই খরচ হোক না কেন, এতে আমাদের ডক্টরদের ভালো হবেই বলে মনে করি আমি। এর কয়েকদিন পরে সেই সেমিনার শুরু হয়, যেখানে ডক্টর রামাস্বামী সবার সাথে কথা বলতে শুরু করে। ডক্টর রামাস্বামী সবার উদ্দেশ্য বলে, প্যারাসাইকোলজি যে বিজ্ঞানের একটা শাখা এবং বিষয়, এটাকে কে বিশ্বাস করেন? অনেক ডক্টরই হাত তোলে। এরপরে ডক্টর রামাস্বামী জিজ্ঞেস করে, প্যারাসাইকোলজিকে ননসেন্স কে মনে করেন? ঠিক তখনই ডক্টর কৃতি হাত তোলে, কিন্তু ডক্টর সাজিকে দেখা যায় হাত তুলেও সে আবার নামিয়ে ফেলে। ডক্টর কৃতি যখন দেখতে পায় সে একাই হাত তুলেছে, সে একটু ইতস্তত বোধ করে। ডক্টর রামাস্বামী তাকে স্টেজে ডেকে নেয় আর বলে, আমি আপনার সাথে একটা এক্সপেরিমেন্ট করতে চাই। এতে কৃতি রাজি হয়ে যায়। ডক্টর রামাস্বামী কৃতিকে বলে, আপনি চোখ বুজে দীর্ঘ একটা নিঃশ্বাস নিন। এরপরেই কৃতির চোখটা কালো একটা কাপড় দিয়ে বেঁধে ফেলা হয়। রামাস্বামী বলে, এরপরে আপনি আপনার কানের দিকে ফোকাস করুন, আশেপাশে কি শুনছেন সেটা গভীরভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন।
এরপরে ডক্টর রামাস্বামী সেখানে একটা পেন্টিং নিয়ে আসে আর সেখানে থাকা বাকি ডক্টরদের বলে, আপনারা এই পেন্টিংটা দেখুন এবং চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিন আর নিজের মনের মধ্যে এই ছবিটাকে কল্পনা করুন। এরপরে দেখা যায় সবাই এটা করছিল আর বলে, আপনারা চেষ্টা করুন আপনাদের মনের মাধ্যমে ডক্টর কৃতির মনে সেই ছবিটা পাঠিয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে ডক্টর কৃতিকে বলা হয়, আপনার মনের মধ্যে এখন যে ছবিটা রয়েছে সেটার বর্ণনা আপনি সবাইকে দিন। কৃতিও বলতে থাকে, যেখানে নদীর ভেতরে দুইজন জেলে নৌকা দিয়ে মাছ ধরছিল, চারপাশটা কুয়াশায় আচ্ছন্ন ছিল, মেঘলা ছিল। এরপরেই কৃতির চোখ খোলা হয় আর পেছনের কৃতি তাকিয়ে দেখে একটু আগে যে সে বর্ণনা করেছে ঠিক একই রকম পেন্টিং তার পেছনে রয়েছে, কিন্তু এই পেন্টিংটা তার চোখ বাঁধার আগে এখানে ছিল না। তাহলে এই প্রিন্টিংটার কথা সে জানল কি করে? তখন ডক্টর রামাস্বামী বলে, এটাই হচ্ছে মাইন্ড কানেকশন। আপনাদের সবার মাইন্ড থেকে সেই ছবিটা কৃতির মাইন্ডে ট্রান্সফার করা হয়েছে আর এই জন্যই সে এই ছবিটার বর্ণনা দিতে পেরেছে। এরপরেই রাতের বেলা দুইজন জেলেকে নদীতে মাছ ধরতে জাল ফেলতে দেখা যায়, কিন্তু সেই জালটা তারা টেনে তুলতে পারছিল না। তারা ভাবতে থাকে ভারী কিছু পড়েছে, এই জন্য একজন নিচে যেয়ে সেটা টেনে তুলতে শুরু করে। আর ঠিক তখনই দেখা যায় সেই জালের ভেতরে বড় একটা ড্রাম আটকা পড়েছিল। সেই ড্রামটা তারা অনেক কষ্টে নদীর পাড়ে নিয়ে আসে আর ঠিক তখনই তারা খেয়াল করে সেই ড্রামের ভেতরে কনক্রিটের মধ্যে একটা লাশ ছিল। তারা ভয় পেয়ে যায়, পুলিশকে খবর দেওয়া হয়। ফরেন্সিক টিমও সেখানে চলে আসে, যার মধ্যে কৃতিও ছিল। সেখানে পুলিশরা বলাবলি করতে থাকে, স্যার, ব্যারেলের মধ্যে সেই লাশটাকে কনক্রিট দিয়ে আটকে রাখা হয়েছে আর এই জন্যই এটা পানিতে ছিল এতদিন। এরপরেই ব্যারেলটা কেটে সেই কনক্রিটগুলো ভেঙে সেখান থেকে একটা কঙ্কাল বের করা হয়। বোঝাই যাচ্ছিল এটাকে অনেকদিন আগেই পানিতে ফেলা হয়েছে। কৃতি দেখতে পায় কঙ্কালের মুখের ভেতরে ছোট্ট একটা বল ছিল, যেটা তখনও সেটার ভেতরেই ছিল। এরপরে ডক্টর কৃতি এবং পটি ফরেন্সিক রিপোর্টটা ভালো করে পুলিশদের বুঝিয়ে দিচ্ছিল। তারা বলতে থাকে, বিশেষ এক হাড়ের মাধ্যমে তারা বুঝতে পেরেছে এই ডেড বডিটা একটি মেয়ের ছিল আর ডেড বডিটা প্রায় 4 থেকে 5 বছরের পুরনো, যখন মেয়েটার বয়স ছিল 24 থেকে 25 বছর। এছাড়া মুখের ভেতরে যে বলটা পাওয়া গেছে এটা একটা প্রফেশনাল টেনিস বল, যেটার মডেল সিওম 40+। এটা একটা ভাইটাল এভিডেন্স হতে পারে। এছাড়া এই বলের ভেতরে 2টা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, একটা পুরুষ আর একটা মহিলার, আর আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। কৃতি বলতে থাকে, প্রথমত মেয়েটিকে হাত পা বেঁধে সেই ব্যারেলের ভেতরে ভরা হয়েছে, তখনও মেয়েটি জীবিতই ছিল। এরপরে কংক্রিট দিয়ে সেই ব্যারেলটাকে আটকে দেওয়া হয়েছে। এরপরে দম ছাড়তে না পেরেই মেয়েটি ব্যারেলের ভেতরেই মৃত্যুবরণ করে। তারা সেখান থেকে চলে আসতে যাবে, ঠিক তখনই পুলিশ অফিসার সাতিয়া সেই বল এবং আরও একটা এভিডেন্স হাতে করে নিয়ে আসতে যাবে। ঠিক তখনই দেখা যায় সেই বলটা সাত্যের কাছ থেকে পড়ে যায় এবং গড়িয়ে গড়িয়ে আবারও ডক্টর কৃতির কাছে চলে আসে। এদিকে দেখা যায় শ্রীরাম, সাইরাম এবং সাতিয়া 3 জন পুলিশ অফিসারই মিনিস্টারের সাথে দেখা করতে আসে। মিনিস্টার বলে, কি হচ্ছে এগুলো? কেউ পুলিশ লকআপে মারা যাচ্ছে, একটা মেয়ের ডেড বডি পাওয়া যাচ্ছে নদীতে, তাও আবার ব্যারেলের ভেতরে ভরা। মেয়েটি ইয়াং ছিল, মিডিয়া এটা নিয়ে অনেক হাইপ তুলছে। কয়েকদিন পরেই আমার নির্বাচন, আর আমার এরিয়াতে এসব জিনিস হচ্ছে। নির্বাচন আমি জিতব কি করে? তাড়াতাড়ি এগুলোর সমাধান করো, নির্বাচনে যাওয়ার আগেই। মিনিস্টার পুলিশ অফিসার সাইরামকে সেই মেয়েটির মার্ডার কেস ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেয়। এদিকে ডক্টর রামাস্বামী তার 7 দিনের ক্যাম্পের আজকে শেষ দিন, আর তারা মর্চারিতে চলে আসে। ডক্টর রামাস্বামী বলে, এইসব পুরাতন পরিত্যক্ত মর্চারিতে অনেক আত্মাদের আনাগোনা থাকে, এখানে তাদের অনেক উপস্থিতির টের পাওয়া যায়, আর এদের মধ্যে অনেকেই চায় আমাদের মানুষদের সাথে যোগাযোগ করতে। তখন কৃতি বলে, আপনি ভেতরে একা যাবেন আর বাইরে এসে বলবেন যে আমি আত্মা দেখেছি বা কেউ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমরা এটা বিশ্বাস করে নেব কি করে? ডক্টর রামাস্বামী তখন একটা মেটাল ডিটেকটিভ ডিভাইস দেয় কৃতিকে আর বলে, যদি তোমার আশেপাশে কোনো আত্মা বা এই ধরনের কিছু থাকে তাহলে অবশ্যই এটা বিট করবে। তুমি ভেতরে যাও, ভয় পেও না, ওরা তোমাকে কিছুই করবে না। সবাই কৃতিকে যেতে নিষেধ করলেও কৃতি ইচ্ছে করেই সেই ডিভাইসটা নিয়ে ভেতরে চলে যায়। প্রথমে তেমন কিছুই হয় না, কিন্তু যখনই কৃতি একটা রুমে চলে যায় ঠিক তখনই সেখানে জোরে জোরে বাতাস বইতে শুরু করে। আর কৃতি হঠাৎ করে একটা ভিশন দেখতে পায়, যেখানে কেউ বা কারা একটি মেয়েকে মুখ বন্ধ করে দম আটকে মেরে ফেলার চেষ্টা করছিল। আর ঠিক তখনই একটা বল ধীরে ধীরে বাউন্স করতে করতে কৃতির কাছে চলে আসে, আর তখনই সেই ডিভাইসটা বিপ করতে শুরু করে। সেখানে বাতাস জোরে জোরে বইছিল, সব দরজাগুলো এক একাই বন্ধ হচ্ছিল, খুলে যাচ্ছিল। আর একটা সময় হঠাৎ করে কৃতি চিৎকার করে বসে,
বাইরে থেকে তার চিৎকার শুনে সবাই দৌড়ে ভেতরে যায়। দেখা যায় কৃতি সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। কৃতির জ্ঞান ফেরানো হয়। কৃতির জ্ঞান ফিরে, কিন্তু তারপরও সে অনেক ভয় পাচ্ছিল। এরপরে তার কলিগ আরভিন তাকে বলে, তোমাকে কে বলেছিল? সে বলার সাথে সাথে তুমি ভেতরে চলে যেতে, আর তুমি কি না কি দেখেছো, এর মধ্যে হুট করে অজ্ঞান হয়ে গেলে সে আসলে তোমার ব্রেন ওয়াশ করেছে, আর এই জন্যই তুমি উল্টোপাল্টা দেখেছো। কৃতি বলে, তাহলে সেই ডিভাইসটা বিপ করলো কেন? আরভিন বলে, ডক্টর হয়ে এসব কথা তুমি বলো না তো, তোমার মুখে মানায় না। তোমার যদি কোনো দরকার হয় তুমি আমার কাছে আসো, আমার একজন ভালো সাইকোলজিস্টের নাম্বার আছে, আমি তাকে দেব, তুমি তার সাথে যেয়ে কনসাল্ট করো। এদিকে পুলিশ অফিসার সাইরাম বাকি দুইজনকে বলছিল এই ব্যারেলের ভেতরে ভিটামিন ছিল, যেগুলো বেশিরভাগ সময় কনস্ট্রাকশন সাইটে ব্যবহার করা হয়। এছাড়া এই ব্যারেলের ভেতরে ম্যানুফ্যাকচারিং ডেট, নাম্বার, এছাড়া কোম্পানির নামও রয়েছে। আর সেটা থেকে জানতে পারি এটা একটা জাপানিজ কোম্পানি ছিল। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। ব্যারেলের ব্যাচ নাম্বার থেকে তারা বুঝতে পেরেছে যে এটা ইন্ডিয়ায় পাঠানো হয়েছিল, কিন্তু কোন কোম্পানিতে পাঠানো হয়েছে সেটা এখনই তারা বলতে চাচ্ছে না। হায়ার ম্যানেজমেন্টের পারমিশন ছাড়া এটা তারা আমাদেরকে দেবে না। পুলিশ অফিসার সিরাম বলে, ঠিক আছে, আমি সেটার ব্যবস্থা করছি। সাইরাম পুলিশ অফিসার সিরামকে বলতে থাকে, স্যার 2018 সালে প্রায় 1.5 লাখ মানুষ নিখোঁজ হয়েছিল ইন্ডিয়াতে, যার মধ্যে 55,000-এর মতো মহিলা বা মেয়ে ছিল, যাদের বয়স 18 থেকে 30 বছর। আমরা যদি এখানে ফিল্টার করি হয়তোবা আমরা কিছু পেতে পারি। পুলিশ অফিসার সিরাম বলে, আমাদের কেরালার এই জায়গাটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, এখানে বাইরে থেকে অনেক মেয়েরা আসে, যদি তাদের মধ্যে কেউ হয় তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব? এছাড়া এই জায়গায় অনেক বড় একটা সেক্স র্যাকেট চালানো হয়, যেটার ভেতরে অনেক মেয়েরাই কাজ করে, যাদের অনেকেরই আধার কার্ড নেই। তাই এটাকে ভিন্নভাবে ইনভেস্টিগেশন করার চেষ্টা করো, মেয়েটার পরিচয় শনাক্ত করার চেষ্টা করো। পুলিশ অফিসার সাইরাম বলে, স্যার আপনি টেনশন করবেন না, ইলেকশনের আগেই আমি এই কেসটা সলভ করার চেষ্টা করব, এটা আমার ওয়াদা। এরপর প্রোপাইটার জননকে দেখানো হয়, যেখানে সে একজন মহিলার সাথে কথা বলছিল আর বলছিল, আমাদের কাছে সব ধরনের মেয়ে রয়েছে, ফর্সা, কালো, লম্বা, চওড়া, মোটা, চিকন, এছাড়া সব বয়সের রয়েছে। আপনার শুধু বলুন কোন ধরনের মেয়ে কতক্ষণের জন্য লাগবে, সবারই আলাদা আলাদা রেট রয়েছে। তখনই সাত্য এবং সাইরাম সেখানে চলে আসে, আর পুলিশ দেখে জয়ন ভয় পেয়ে যায়। সাইরাম বলতে থাকে, 2017 সালে জাপানিজ কোম্পানি থেকে ডিসেম্বর মাসে কেমিস্ট্রি সলিউশন নামের একটি কোম্পানি 250 লিটার ভিটামিন অর্ডার করেছিল, যেটা 2018 সালের মার্চ মাসে ডেলিভারি করা হয় সেই কোম্পানির প্রোপাইটার জননের কাছে। জনন বলে, হ্যাঁ সেটা আমিই নিয়েছিলাম। এরপরে সাইরাম বলে, সেই ভিটামিনের ব্যারেলগুলো কোথায় কোথায় পাঠানো হয়েছে, আর সেই সব কনস্ট্রাকশন সাইটগুলোতে কারা কারা ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কার হিসেবে কাজ করেছে পুরো লিস্ট আমার চাই। জনন বলে, স্যার সেই সব লিস্টগুলো তো নেই, যে ডায়েরিতে সেসব লিস্টগুলো ছিল 2018 সালের বন্যায় সেটা ভেসে গেছে। সাইরাম জননকে 3 দিনের সময় দেয় আর বলে, এর মধ্যে খুঁজে বের করতে হবে, না হলে এই মার্ডার কেসে তাকেই ফাঁসিয়ে দেওয়া হবে। জননকে ভয় দেখে তারা সেখান থেকে চলে আসে। এদিকে আজকে কৃতির ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল। সে রাতের বেলা শুয়ে শুয়ে তার ভাইয়ের কথা মনে করতে থাকে, ভাইয়ের স্মৃতিগুলো মনে করতে থাকে। ঠিক তখনই তার দাদি সেখানে চলে আসে। কৃতি তার দাদিকে বলে, আচ্ছা দাদি, আত্মারা কি সত্যিই হয়? তার দাদি বলে, হয়তোবা হয়। পরদিন কৃতি হোস্টেলে ফিরছিল, ঠিক তখনই সে রাস্তার ভিতরে খেয়াল করে তাকে কেউ ফলো করছে। যখনই সে ফিরে তাকায় সে ভয় পেয়ে যায়। কৃতি দৌড়াতে শুরু করে, প্রাণপণে দৌড়ে সে তার হোস্টেলে চলে আসে, আর হোস্টেলে ঢুকতেই তার রুমমেট তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। কৃতি বলে, আমাকে কেউ ফলো করছে। তার রুমমেট বাইরে বের হয়ে দেখে সেখানে কেউ ছিল না। তার রুমমেট তাকে বলে, তোমাকে সেই দিন সেই মর্চারিতে কে যে ঢুকতে বলেছিল কে জানে, এখন তুমি সব জায়গায় কিছু না কিছু দেখতে পাও। এরপরে কৃতি ডক্টর রামাস্বামীর সাথে দেখা করতে আসে এবং সবকিছু খুলে বলে সেই দিনের পর থেকে সে এমন কিছু জিনিস দেখতে পাচ্ছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না, আবার সে এমন কিছু শুনতে পাচ্ছে যেটা অন্যরা শুনতে পাচ্ছে না। ডক্টর রামাস্বামী বলে, যদি এমনটাই হয় তাহলে এটাকে তুমি আশীর্বাদ হিসেবে নাও। এমন অনেক অতৃপ্ত আত্মারা রয়েছে যারা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, তারা সবসময় সবার সাথে কখনোই যোগাযোগ করে না, শুধুমাত্র সিমিলার মাইন্ডগুলোর সাথেই স্পিরিটরা কমিউনিকেট করে। তোমার সাথেও যদি এমন কিছু হয় তাহলে বুঝে নিও তোমার সাথেও কেউ যোগাযোগ করার চেষ্টা করছে, হয়তোবা তার না বলা কিছু কথা রয়েছে, তুমি সেগুলো শোনার চেষ্টা করো। তখনই তাকে সে মেটালিক ডিভাইসটা দেয় আর বলে, এর পরের বার যখন এরকম হবে ভয় না পেয়ে তাদের সামনাসামনি করবে, ফেস করবে। রাতের বেলা কৃতি যখন বসে তার ল্যাপটপটা ইউজ করছিল তখনই হঠাৎ করে তার মনে হতে থাকে সেখানে কেউ আছে।
পেছনে ফিরে তাকাতেই হঠাৎ করেই দরজাটা খুলে যায়। কৃতি তখনই ভয় পেয়ে মেটালিক মেশিনটা তার হাতে নিয়ে নেয়। তখনই দেখা যায় একটা বল বাউন্স করতে করতে কৃতির সামনে চলে আসে, আর বলটা কৃতির সামনে আসতেই সেখানে সেই মেটালিক মেশিনটা বিপ করতে থাকে। আর তখনই কৃতি বুঝে যায় এখানে কারো উপস্থিতি রয়েছে। এরপরে কৃতিকে দেখা যায় সেখানে সে একটি আলোর দিশা দেখতে পায়, আর সেই অনুযায়ী সে যেতে শুরু করে। এরপরে সেখানে সে একটি ব্যাস দেখতে পায় যেটা হঠাৎ করেই একটা প্রজাপতিতে রূপ নেয়, আর সেটা উড়ে যেতে শুরু করে। কৃতিও সেটার পেছনে পেছনে যেতে শুরু করে। তাকে হোস্টেল থেকে তাদের সেই হসপিটালে নিয়ে আসা হয়, আর সেখানে সেই প্রজাপতিটা মেডিকেল কলেজের ডিনের রুমে চলে আসে, যেখানে কৃতিকে সেই ডিনের রুমের ট্রফি ক্যাবিনেটের সামনে এসে দাঁড় করিয়ে রাখে। আর একটা ট্রফির সামনে যেয়ে সেই প্রজাপতিটা উঠতে শুরু করে। কৃতি দেখতে পায় সেই ট্রফিটা ছিল 2017 সালের পিংপং টুর্নামেন্টের। এরপরে কৃতি পেছনে তাকায়, ঠিক তখনই সে দেখতে পায় সে আসলে এতক্ষণ তার রুমেই দাঁড়িয়েছিল, আর এতক্ষণ সে যেটা দেখতে পেয়েছে সেটা শুধুমাত্র তার একটা ভিশন ছিল। কৃতি ভয় পেয়ে যায়। এর পরদিনই সে ডিনের রুমে আসে আর ট্রফি ক্যাবিনেটে সেই ট্রফিটা দেখতে পায়। এরপরে লাইব্রেরিতে যেয়ে 2017 সালে সেই মেডিকেল কলেজের ম্যাগাজিনটা সে বের করে, আর সেখান থেকে পিংপং টুর্নামেন্টের আর্টিকেলটা বের করে। আর দেখা যায় সেইবার পিংপং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল মেডিকেল স্টুডেন্ট সারা। কৃতির কিছু একটা মনে হয়, সাথে সাথে সে ল্যাবে চলে আসে। আর কিছুদিন আগে ব্যারেলে যে পাওয়া মহিলাটার ডেড বডি পাওয়া গেছে সেটার রিপোর্টটা সে ভালো করে দেখতে পায় সেখানে চেহারার যে আকৃতি ছিল সেটা সারার সাথে অনেকটাই মিলে যায়। এছাড়া সেখানে ডেড বডির মুখে যে বলটা ছিল সেটাও পিংপং খেলায় ইউজ করা হয়। আর এতেই কৃতির সন্দেহটা বেড়ে যায়, তাহলে সে যে ভিশনটা দেখেছে আর যে মেয়ের কঙ্কালটা তারা পেয়েছে সেটা কি সারার? ঠিক তখনই সেই পিংপং বলটা আবারও কৃতির কাছে চলে আসে। এরপরে কৃতি আরবিনদের সাহায্য নেয়। তারা ট্রফি ক্যাবিনেট থেকে সেই ট্রফিটা বের করে সেটার ভেতর থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়, কারণ সেটার ভেতরে সারার ফিঙ্গারপ্রিন্ট ছিল। অন্যদিকে সেই বলটার ভেতরে দুজনের ফিঙ্গারপ্রিন্ট ছিল, একটা মেয়ের একটা পুরুষের। ট্রফিতে থাকা ফিঙ্গারপ্রিন্টের সাথে যদি বলের ফিঙ্গারপ্রিন্টটা মিলে যায় তাহলে বোঝা যাবে সেই কঙ্কালটা সারার। আরবিন বলতে থাকে, এই টুর্নামেন্টের কিছুদিন আগে থেকেই আমি সারাকে চিনতাম। সারা সবার কাছে খুবই স্পেশাল ছিল, সবাই তাকে পছন্দ করত, অনেকে তো প্রেমের প্রস্তাবও দিয়েছে। সারার সাথে আমার মিটিং হয় ঘটনাক্রমে। আসলে তারা জুনিয়রদের তখন র্যাগিং করত, তাদের বিভিন্নভাবে শাস্তি দিয়ে তারা র্যাগিং করত না, বরং তারা তাদের ভয় দেখাতো। যখনই হোস্টেলে তারা আসতো সবাই ভয়ে যার যার রুমে পালিয়ে যেত। একদিন ঘটনাক্রমে আমি তাদের হাতে ধরা পড়ে যাই। আরবিনকে শাহনবাজ এবং তার বন্ধু সেই পুরাতন পরিত্যক্ত মর্চারিতে নিয়ে আসে, আর আসার আগেই তাকে বিভিন্ন ভৌতিক গল্প শোনায় যে এখানে যারাই আসে না কেন তারা বিভিন্ন ধরনের আত্মার আওয়াজ শুনতে পায়। অন্যদিকে আরবিন প্রচণ্ড ভয় পাচ্ছিল। এইদিকে সারাকে দেখা যায় সেই পুরাতন মর্চারিতে পিংপং বলটা একটা জায়গায় লুকিয়ে রাখে। এরপরেই আরবিনকে যখন সেখানে নিয়ে আসা হয়, আরবিনকে একটা টাস্ক দেওয়া হয়, সেটা হচ্ছে এই মর্চারির ভেতরে সে একা যাবে আর সেই পিংপং বলটা খুঁজে বের করে নিয়ে আসবে, এতটুকুই। কিন্তু রাতের বেলা একা সেই পরিত্যক্ত মর্চারিতে যেতে আরবিন প্রচণ্ড ভয় পাচ্ছিল, কিন্তু তারা তাকে জোর করে পাঠিয়ে দেয়, আর এটাই ছিল র্যাগিং। পরদিনই ডক্টর পটি সবাইকে ডাকে এবং সেই সার্কেলকে বকাঝকা করতে থাকে আর বলে, তোমরা নেক্সট টাইম এমনটা কখনোই করবে না। এই ছেলেটার যদি কিছু হয়ে যেত তাহলে এর জবাবদিহিতা কাকে করতে হতো? কিন্তু তারা এর কোনো কথাই কানে নিচ্ছিল না, তারা হেসেই সবকিছু উড়িয়ে দিচ্ছিল। ডক্টর পটি বলে, আরবিনকে যদি এখন পুলিশে যে কমপ্লেন করে তাহলে তোমাদেরকে আমার এই কলেজ থেকে বের করে দিতে হবে। সেই পুরো গ্যাংই আরবিনদের দিকে তাকায় আর বলে, তুমি কি কমপ্লেন করবে? আরবিন ভয়ে বলে, না, সে কমপ্লেন করবে না। তখন তারা হেসে বাইরে বের হয়ে আসে। আসলে তারা পুরো একটা গ্যাং ছিল যারা জুনিয়র স্টুডেন্টদের র্যাগিং করত। ঘটনা প্রেজেন্টে চলে আসে। কৃতিকে দেখা যায় 2018 সালের কিছু পত্রিকা খুঁজে বের করার জন্য। সেখানে সে কিছু নিউজ দেখতে পায় যেখানে মেডিকেল স্টুডেন্টরা একবার আন্দোলন করেছিল, আর সেই আন্দোলনের মূল হোতা ছিল শাহনবাজ, সারা এবং তার বাকি বন্ধুরা। তাদের দাবি একটাই ছিল, প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এবং হসপিটালগুলোতে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো সরকারি হসপিটাল এবং মেডিকেল কলেজগুলোতেও দিতে হবে, আর এটাই তাদের দাবি। কিন্তু সেখানে মিনিস্টার সেই দাবি মেনে নিতে চাইছিল না, যার ফলে তারা আন্দোলন করে। আর একটা সময় মিনিস্টার গাড়ির উপরেই হামলা করে, এতে পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করে।
ঘটনা প্রেজেন্টে চলে আসে। ঠিক তখনই পেপারগুলোতে আগুন লেগে যায়, আর সেখানেই কৃতি সেই আগুন লাগা পেপারের ভেতরে শাহনাবাসের ছবিটা দেখতে পায়। এরপরের দিনই যখন তারা আবারও মেডিকেল কলেজে আসে, তারা টিভিতে নিউজ শুনতে পায় ব্যারেলের ভেতরে যে মেয়েটির কঙ্কাল পাওয়া গেছে সে ছিল ফর্মাল মেডিকেল স্টুডেন্ট সারা। পিংপং বলের ভেতরে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটার সাথে পুলিশ আসলে 2018 সালের মিসিং রিপোর্টগুলো নিয়ে কাজ করছিল, আর সেই মিসিং রিপোর্ট থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তারা সেই পিংপং বলের সাথে ম্যাচ করে, আর সেই ফিঙ্গারপ্রিন্ট সারার সাথে মিলে যায়। তখনই বোঝা যায় ব্যারেলে যে মেয়েটির লাশ ছিল সেটা ছিল সারার। অনেকেই এই নিউজটা দেখছিল, কৃতিও দেখছিল। কৃতি এটা দেখে অবাক হয়ে যায়, কারণ তাকেও ইশারা করা হচ্ছিল বা সেও ভাবছিল যে সেই ব্যারেলের ভেতরে মেয়েটার যে ডেড বডি পাওয়া গেছে সেটা সারারই ছিল। ঠিক তখনই সেখানে সে শাহনাবাসকে দেখতে পায়। শাহনাবাসও সেই নিউজটা দেখার জন্য সেখানে এসেছিল। কিছুক্ষণ পরে নিউজটা দেখে সে সেখান থেকে চলেও যায়। এরপরে মেডিকেল কলেজে সারাকে সবাই শ্রদ্ধাঞ্জলি দেয়। তখনই দেখা যায় ডক্টর সাজিও সারাকে পছন্দ করেছিল এবং তাকে প্রপোজও করেছিল, কিন্তু সারা বলেছিল সে আগে থেকেই একজনের সাথে কমিটেড। আর এটা যখন শাহনাবাস শুনতে পারে, সেও সারাকে এসে বলে, তুমি নাকি অন্যজনকে ভালোবাসো, ডক্টর সাজিকে বলেছ? সারা বলে হ্যাঁ। শাহনাবাজ বলে, সত্যি ভালোবাসো তুমি অন্যজনকে? সারা বলে হ্যাঁ। এরপরে শাহনাবাজ বারবার সারাকে একই প্রশ্ন করে, তুমি কাকে ভালোবাসো? কিন্তু বারবার সারা সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যায়। শাহনাবাজও মনে মনে কষ্ট পেতে থাকে, সারা তাকে এড়িয়ে যাচ্ছে। এরপরে শাহনাবাজ 6 দিনের জন্য একটা মেডিকেল ক্যাম্পে যায়। ঠিক তার আগেই তার সাথে সারা দেখা করে আর বলে, হ্যাঁ আমি সত্যি একজনকে ভালোবাসি, আর সে মুসলিম। ধর্মের ভেদাভেদ আমার কাছে কোনো গুরুত্ব পায় না। তখনই শাহনাবাজ বুঝতে পারে সারা আসলে তাকেই ভালোবাসে। সারা তাকে বলে, তুমি তাড়াতাড়ি মেডিকেল ক্যাম্প থেকে ফিরে এসো, তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। শাহনাবাজ অনেক খুশি হয়ে যায় আর হাসি মুখে সারার কাছ থেকে বিদায় নিয়ে সে মেডিকেল ক্যাম্পে চলে যায়। কিন্তু সারা নিখোঁজ হওয়ার পরে শাহনাবাজ সেই শোকটা একেবারে ভুলতে পারেনি। এরপরে 2018 সালের ঘটনা দেখানো হয়, যেখানে পুলিশ অফিসার সায়ামলাল 2 জন মেডিকেল স্টুডেন্টকে উঠিয়ে নিয়ে আসে। এরপর থানায় এসে তাদেরকে প্রচণ্ড টর্চার করতে থাকে আর বলে, সেই মেডিকেল স্টুডেন্ট সারাকে তোমরা কোথায় রেখেছ, কোথায় তাকে লুকিয়ে রেখেছ বা তাকে মেরে ফেলেছ, স্বীকার করো। কিন্তু তারা বলতে থাকে তারা এই বিষয়ে কিছুই জানে না। অন্যদিকে মেডিকেল ক্যাম্প থেকে ফেরার পরে শাহনাবাজ যখন জানতে পারে সারা মিসিং, সে একেবারেই ভেঙে পড়ে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। অরবিন্দ শাহনাবাজকে কৃতির রুমে নিয়ে আসে। শাহনাবাজ বলতে থাকে, সারা মিসিং হওয়ার পরে কত শহরে কত জায়গায় উদ্দেশ্যহীনভাবে 5টা বছর আমি ওকে খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এরপরে একটা সময় সব আশা হারিয়ে ফেলেছি। এরপরে হঠাৎ করেই জানতে পারলাম আশাকে মেরে ফেলা হয়েছে। আমি আমার ভালোবাসার কথা বলার আগে কেউ তাকে মেরে ফেলেছে। কে, কেন, সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। কৃতি বলে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। শাহনাবাজ বলে, হ্যাঁ ইনভেস্টিগেশন করে তারা কুঞ্জু এবং দিশানকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু কোর্ট তাদের ছেড়ে দিয়েছে প্রমাণের অভাবে, আর বলেছে ইনভেস্টিগেশন করতে। আর পুলিশ 5 বছরেও সেই ইনভেস্টিগেশনের কোনো উন্নতি করতে পারেনি। শাহনাবাজ বলে, সেই বলের ভেতরে যে সারার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা তুমি কি করে জানলে? অরবিন্দ বলল, তুমি নাকি কোনো হ্যালুসিনেশনের মাধ্যমে জানতে পেরেছ, আর তুমি কি এটা আমাকে বিশ্বাস করতে বলো? কৃতি বলে, আমি কাউকে জোর করিনি কোনো কিছু বিশ্বাস করার জন্য। সে অরবিন্দকে বলে, কাকে নিয়ে এসেছো? মদ খেয়ে মাতাল হয়ে রয়েছে, ওকে নিয়ে যাও এখান থেকে। অরবিন্দ আর শাহনাবাজ সেখান থেকে চলে যাওয়ার পরপরই হঠাৎ করেই আবারও সেই পিংপং বলের আওয়াজ শুনতে পায় কৃতি। সে বুঝতে পারে সারার আত্মা আশেপাশেই রয়েছে। ঠিক তখনই কৃতি আবারও ভীষণ দেখতে শুরু করে। সারাকে কেউ মারছে, তার মুখ বেঁধে তাকে শ্বাস বন্ধ করে মারার চেষ্টা করছে। তখনই সেই পিংপং বলটা কৃতির ল্যাপটপে এসে কিবোর্ডে একের পর এক চাপতে শুরু করে। এরপরে যখন কৃতির হ্যালুসিনেশন শেষ হয়ে যায়, সে বুঝতে পারে সেটা ছিল একটা মেল অ্যাড্রেস। কিন্তু কি মেল অ্যাড্রেস সেটা কৃতির মনে পড়ছিল না। সে অনেকবার খোঁজার চেষ্টা করে। এরপরে সারার একটা মেল অ্যাড্রেস সে টাইপ করে, যেটা হয়ে যায়, কিন্তু সেটার পাসওয়ার্ড কী ছিল সেটা জানতো না। এরপরেই সেই পিংপং বলের মডেল জিওমি 40+ পাসওয়ার্ড হিসেবে ট্রাই করে, আর দেখতে পায় সেটাই ছিল সারার মেলের পাসওয়ার্ড। সারার মেলগুলো সে চেক করতে শুরু করে। সেখানে সারা একটা মেলে লিখেছিল, একদিন তারা মেডিকেল কলেজের ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই তাদের মোবাইলে একটি মেসেজ আসে। সেখানে বলা হচ্ছিল, মাল্লুকাল গভর্নমেন্ট হাই স্কুলের কিছু স্টুডেন্ট ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
আর তাদের সারাদের মেডিকেল কলেজেই নিয়ে আসা হয়েছে, অ্যাডমিট করা হয়েছে। এটা শুনে তারা দৌড়ে সেখানে চলে যায়। আর তাদের আরেক বন্ধুকে জিজ্ঞেস করে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, স্টুডেন্টগুলো মেডিকেলে ভর্তি হয়েছে কিনা। কুঞ্জেরিয়া বলে কই না তো, এরকম অসংখ্য ফেক নিউজ প্রতিদিনই বের হয়, এগুলো নিয়ে মাথা ঘামিও না। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় কয়েকটি অ্যাম্বুলেন্সে করে কিছু স্টুডেন্ট সেই মেডিকেল কলেজে ভর্তি হয়। তারা অবাক হয়ে যায়, স্টুডেন্ট ভর্তি হওয়ার আগেই এই নিউজটা কিভাবে ছড়িয়ে পড়ল। সেই বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট করা হয়, আর দেখা যায় সামান্য ফুড পয়জনিং হয়েছিল, তারা এমনিতে সুস্থ হয়ে যাবে। সেখানে তখনকার মিনিস্টারও সেই বাচ্চাগুলোকে দেখতে আসে। কিন্তু রাতের বেলা টিভিতে নিউজে দেখতে পায় সারা যে 100 জন স্টুডেন্টকে সেই মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল, তার মধ্যে ক্লাস 7-এর কালিদাস নামের ছোট্ট একটি ছেলে মারা গেছে ফুড পয়জনিংয়ে। অন্যদিকে মেলের এই অংশটা পরে কীর্তিও অবাক হয়ে যায় আর কাঁদতে শুরু করে, কারণ সেই কালিদাস হচ্ছে কীর্তির সেই ছোট ভাই যে মারা গিয়েছিল। কীর্তি আসলে জানতই না তার ভাইয়ের মৃত্যুর পেছনে এমন একটা রহস্য লুকিয়েছিল। এদিকে ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে। সারার কাছে সন্দেহ হতে থাকে। স্টুডেন্টগুলো মেডিকেল কলেজের আসার আগেই নিউজটা ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে তারা স্টুডেন্টগুলোকে চেক করেছিল, সেগুলো শুধুমাত্র ফুড পয়জনিং ছিল। সেখানে কি করে একটা বাচ্চা মারা গেল। অন্যদিকে মিনিস্টার সহ সবাই বলেছিল এটা অপোজিশন পার্টির একটা ষড়যন্ত্র। তখনই সে ভালো করে খেয়াল করে, ঠিক তখনই তার মনে পড়ে যে একটা ওষুধের কৌটো তার বান্ধবী ময়লার ডাস্টবিনে রেখেছিল। সে সাথে সাথে ওয়ার্ডে যেয়ে সে ওষুধের কৌটোটা নিয়ে নেয় এবং সেটা পরীক্ষা করতে থাকে। আর এটা ছিল প্রোকোফল। আর এই প্রোকোফলটা সচরাচর মানুষকে দেওয়া হয় না, তাই সারা অবাক হয়ে যায়। সেটার একটা ল্যাব টেস্ট করে। এরপরেই ডক্টর রেবেকার কাছে চলে আসে আর বলে এই প্রোকোফল নর্মালি রোগীদের দেওয়ার জন্য কোনো ডক্টরই সাজেস্ট করে না, এটা এখনও বাজারেই আসেনি। কিন্তু কিভাবে একটা স্টুডেন্টের গায়ে এটা পুশ করা হলো। এছাড়া রোগীরা ভর্তি হওয়ার আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের যে মেসেজটা এসেছিল সেটার ব্যাপারেও ডক্টর রেবেকাকে সারা বলে আমি নিশ্চিত করে বলতে পারি এটা একটা মার্ডার, আর প্রি প্ল্যান মার্ডার। আর এর পেছনে অবশ্যই কোনো মেডিকেলের লোক জড়িত রয়েছে। এছাড়া এই নিষ্ঠুর ক্রাইমটা যে করেছে অবশ্যই সে কোনো বড় প্ল্যান করেই করেছে। এর মধ্যে অনেকে জড়িত রয়েছে, কিন্তু আমি এর পেছনটা ছাড়ব না, সবার মুখোশ উন্মোচন করে ছাড়ব। আর সেই রাতের বেলায় সারা কালিদাসের এই পুরো ঘটনাটা তার মেলে লিখে রেখেছিল, কিন্তু সে কাউকে সেন্ড করেনি, যার ফলে এতদিন সেটা ড্রাফট মেল হিসেবেই সেই মেল অ্যাকাউন্টে পড়েছিল। আসলে সারা ডক্টর রেবেকা তাকে কি বলে, কি পারমিশন দেয় সেটার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার আগেই সারাকে মেরে ফেলা হয়। কীর্তি শাহনবাজ এবং আরভিনকে পুরো ঘটনা খুলে বলে। আরভিন বলে এটার ওভারডোজের কারণেই এমনটা হয়, সাথে সাথে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয় আর রোগী মারা যায়। আর পোস্টমর্টেমেও এটা ধরা পড়ে না, কারণ এই ধরনের ড্রাগগুলোকে পোস্টমর্টেমে ট্রেস করা যায় না, কারণ হচ্ছে এগুলো এক ধরনের অ্যানেস্থেটিক ড্রাগ। শাহনবাজ বলে নিশ্চয়ই রেবেকা ম্যাডাম পটি স্যারকে বলেছিল, আর পটি স্যারই এই সব কিছুর পেছনে ছিল। কিন্তু পটি স্যারকে অনেক বিশ্বাস করত কৃতি, তাই বলে সে এইসবের পেছনে থাকতেই পারে না। শাহনবাজ বলে ঠিক আছে, তাহলে চলো প্রমাণ খোঁজা যাক। এদিকে সাতিয়া সাইরামকে বলতে থাকে 2018 সালে প্রায় 1200 কনস্ট্রাকশনের কাজ হয়েছে, যার মধ্যে 600 ছিল মার্চ মাসে, যেগুলো আগস্টের আগেই শেষ হয়ে গেছে। আর শুধুমাত্র মার্চেই শেষ হয়েছে 375টি। আর এগুলোর মধ্যে 72টা কনস্ট্রাকশন কোম্পানি এই ভিটামিন তখন ব্যবহার করেছিল, যাদের নাম রেড মার্ক করা রয়েছে। কিন্তু এর মধ্যে জয়নের কোনো হাত খুঁজে পাওয়া যায় না, তাই আমার মনে হয় না সে এই ক্রাইমটা করেছে। সাইরাম বলে হয়তোবা সে একা করেনি, তার কোনো পার্টনার রয়েছে, তাই জয়নকে সন্দেহের বাইরে রাখা যাবে না। এছাড়া সেই পিংপং বলের ভেতরে কার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটাও আমাদের খুঁজে বের করতে হবে। এদিকে তারা দুইজন চলে আসে সায়েম লালের কাছে, যাকে এখন পুলিশ অফিসার থেকে ক্রাইম ব্রাঞ্চের ডেস্কে বসিয়ে দেওয়া হয়েছিল সেই মার্ডারের জন্য। সেখানে সাত্যা তাকে বলে সারার মার্ডার কেসের সব ফাইল মিসিং কি করে। সায়েমলাল বলে এ বিষয়ে আমি কিছু জানি না। সাইরাম তাকে বলে ওই সময়ে ডক্টর কুঞ্জিরিয়া সহ আরও 3 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, কাস্টডিতে নেওয়া হয়েছিল, তুমি সেটা করেছিলে, পুরো কেসটাই তুমি ইনভেস্টিগেশন করেছো, আর তুমি জানো না সেই ফাইলগুলো কোথায়। এদিকে শাহনবাজকে দেখা যায় সেই মেলটা, সারার সেই ড্রাফট মেলটা সে ডক্টর রেবেকাকে পাঠিয়ে দেয়। এদিকে ডক্টর রেবেকাকে আড়াল থেকে লক্ষ্য করে অরবিন্দ। ডক্টর রেবেকা সেই মেলটা পাওয়ার পরেই নার্ভাস হয়ে যায়, আশপাশটা ভালো করে দেখেই সে কোথাও যেতে শুরু করে। এদিকে কৃতি ডক্টর পটিকে আগে থেকেই লক্ষ্য করছিল, তাকে ফলো করছিল। অন্যদিকে রেবেকা কাউকে কল করে,
তারা আসলে দেখতে চাইছিল রেবেকা যাকে কল করে সে ডক্টর পুটি কিনা, কিন্তু দেখা যায় রেবেকা যাকে কল করে সে ডক্টর পুটি নয়, কারণ ডক্টর পুটির মোবাইলটা তখন রিং হচ্ছিল না। আর এতে তারা বুঝে যায় ডক্টর রেবেকার সাথে ডক্টর পুটি যুক্ত নয়। ডক্টর রেবেকা সেখান থেকে বের হয়ে কোথাও যেতে শুরু করে, শাহনাবাজ তার পিছু নেয়। দেখা যায় ডক্টর রেবেকা একটি বাংলোতে আসে এবং সেখানে সে ভেতরে চলে যায়। অন্যদিকে কৃতি এবং শাহনাবাজ তাকে ফলো করে সেখানেই চলে এসেছিল। কীর্তিকে গাড়িতে বসিয়ে রেখে শাহনাবাজ সে বাংলোতে লুকিয়ে ঢুকে পড়ে। ডক্টর কীর্তিকে দেখা যায় সে অনেক টেন্স ছিল আর কারোর জন্য অপেক্ষা করছিল। তখনই সেই দিনের ঘটনা মনে পড়ে। সারা যখন তাকে এইসব কিছু বলছিল, ডক্টর রেবেকা তাকে বলেছিল আমাদের পুলিশকে খবর দেওয়া উচিত, কিন্তু তার আগে আমাদের একটু ভেবে নেওয়া উচিত, কারণ পুলিশকে খবর দিলে এই হসপিটালের মানসম্মান নষ্ট হয়ে যাবে, মেডিকেল কলেজের মানসম্মান। তার থেকে ভালো আমি পটি স্যারের সাথে কথা বলে নেই, সে আমাকে কি বলে, কি সাজেশন দেয় সেটা আমি তোমাকে জানাবো। এর আগে তুমি কাউকে মুখ খুলো না। সারাও এতে রাজি হয়ে গিয়েছিল। এদিকে গাড়িতে বসে কৃতি আগে থেকে একটা ভিশন দেখতে পায় যেখানে ডক্টর রেবেকা মরে পড়ে রয়েছে। এদিকে ঠিক তখনই সেই পিংপং বলটা সে বাংলোতে চলে আসে আর বলটা একটা ফুলদানিতে আঘাত করে, সেটা ভেঙে যায়। ডক্টর রেবেকা ভয় পেতে শুরু করে। ঠিক তখনই আরও একটা মদের বোতল ভেঙে ফেলে সে পিংপং বলটা। ডক্টর রেবেকা আরও বেশি ভয় পেয়ে যায়। এরপরে হঠাৎ করে একটা কাচের টুকরো ডক্টর রেবেকার পায়ে এসে গাঁথে। সে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকে এবং ব্যান্ডেজ করার জন্য একটু দূরে চলে যায়। এরপর হঠাৎ করেই সামনে থাকা আয়নাটা ভাঙতে শুরু করে। এটা দেখে ডক্টর রেবেকা প্রচণ্ড ভয় পেতে শুরু করে। তখনই বোঝা যায় ডক্টর রেবেকা সারার মার্ডার কেসের সাথে যুক্ত ছিল, আর এই জন্যই তার এই পরিণতি হচ্ছে। একটা সময় সেখানে ভাঙা কাজগুলো হাওয়ায় ভাসতে থাকে। ডক্টর রেবেকা এগুলো যেন দেখার পরে নিজেকে আর বিশ্বাসই করতে পারছিল না। সে ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এরপর হঠাৎ করে একটা কাচের টুকরো ডক্টর রেবেকার গলায় এসে বেঁধে, আর সেখানেই রক্তক্ষরণের ফলে ডক্টর রেবেকা মারা যায়। এদিকে কৃতি তখনই দেখতে পায় সেখানে একটা গাড়ি আসে আর সেই বাংলোতে ঢুকে পড়ে। অন্যদিকে সে ডক্টর রেবেকাকে বাঁচানোর জন্য সাথে সাথেই ডক্টরকে কল করে। এদিকে দেখা যায় শাহনাবাজ বাইরে থেকে সেই বাংলোর ভেতরে নজর রাখে আর সে দেখতে পায় ডক্টর রেবেকার ডেড বডিটা সেখানেই পড়ে রয়েছে, কিন্তু সেখানে আরও একজন লোক দাঁড়িয়েছিল। শাহনাবাজ তার মুখ দেখার চেষ্টা করে। তখনই মুখ দেখার পরে শাহনাবাজ হতবাক হয়ে যায়, কারণ সেটা আর কেউ ছিল না, তাদের বন্ধু ডক্টর কুঞ্জেরিয়া ছিল। কুঞ্জেরিয়াও ডক্টর রেবেকার এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। সাথে সাথে পুলিশকে খবর দেয়। পুলিশ আর ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা সেখানে চলে আসে। পুলিশ অফিসার সাইরাম ভালো করে দেখতে থাকে যেটা মার্ডার নাকি সুইসাইড, কিন্তু সেখানে খুন করার কোনো আলামতই খুঁজে পাওয়া যায় না, এমনকি কারো ফিঙ্গারপ্রিন্টও তারা খুঁজে পায় না। ডক্টর পটি সাইরামকে সেটাই বলে যে এটা দেখতে সুইসাইড মনে হচ্ছে, কিন্তু এটা অনেকটাই মার্ডার। কিন্তু এখানে খুনের কোনো ফিঙ্গারপ্রিন্ট, এক্সটার্নাল ফোর্স কিছুই পাওয়া যায়নি। সাতিয়া সেই বাংলোর সিসিটিভি ফুটেজ দেখে আর দেখে ডক্টর কুঞ্জেরিয়া ঠিক মার্ডারের আগের সময় এখানে এসেছিল। কৃতিও সেখানে ছিল। সে কাউকে কিছু বলতে পারছিল না, কিন্তু হঠাৎ করেই সে একটা আয়নার ভেতরে নিজের চেহারার পরিবর্তে সারার চেহারা দেখতে পায়, যে অনেক খুশি ছিল। সে বদলা নিতে পেরেছে। সাইরাম কুঞ্জেরিয়াকে ইনভেস্টিগেশনের জন্য ক্রাইম ব্রাঞ্চে ডাকে আর বলে মারা যাবার আগে ডক্টর রেবেকা আপনাকে কল করেছে, আপনি সেই বাংলাতে এসেছেন, আর ঠিক তখনই ডক্টর রেবেকা খুন হয়েছে, কিন্তু আপনি বলছেন এটা মার্ডার নয়, সুইসাইড। সিসিটিভি ফুটেজ সব বাকি সব প্রমাণই আমাদের কাছে রয়েছে, তাই স্বীকার করুন। কুঞ্জেরিয়া বলে আমি জানি এটা সুইসাইড, আমি ওকে মার্ডার করিনি। সাইরাম বলে ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, কিন্তু সারার মার্ডার কেসটা ওপেন হয়েছে, সেটাও মনে রাখবেন। আপনার ভালো হয় আপনি আপনার লয়ার ঠিক করে ফেলুন। এতে কুঞ্জেরিয়া ভয় পেতে শুরু করে। সে সেখান থেকে চলে আসে, আর তখনই দেখা যায় শাহনাবাজ তাকে ফলো করছিল। এরপরেই কুঞ্জেরিয়াকে একটা পুরাতন বাড়িতে আটকে রাখা হয়, তাকে মারধর করেছে। দেখা যায় সেখানে শাহনাবাজ, কীর্তি, অরবিন্দ তিনজনই ছিল, আর তার জবানবন্দি তারা রেকর্ড করছিল। মার খাওয়ার পরে অবশেষে কুঞ্জেরিয়া বলতে শুরু করে আসলে সেদিন কি হয়েছিল। সেই বাচ্চাগুলো যখন মেডিকেলে আসে, তাদের ট্রিটমেন্ট করার সময় কুঞ্জেরিয়ার কাছে একটা ফোন করে ডক্টর রেবেকা। কুঞ্জেরিয়া তখন ডক্টর রেবেকার সাথে দেখা করে আর বলে বাচ্চারা এখন সুস্থ রয়েছে। তখনই সেখানে আকবর আহমেদ চলে আসে, মিরাক্কেল মেডিকেলের জেনারেল ম্যানেজার। আকবর বলে আমাদের একটা প্ল্যান রয়েছে, আর সেই প্ল্যানটা সফল করতে আমাদের একজন ডক্টরের সহযোগিতা লাগবে, আর সেটা হবেন আপনি।
সে তাকে একটা মেডিসিন দেয় আর বলে এটা যে কোনো একটা স্টুডেন্টকে পুশ করে দেওয়ার জন্য। কুঞ্জেরিয়া কোনোভাবেই রাজি হচ্ছিল না। ডক্টর রেবেকা তাকে অনেক বোঝায়। এরপরে আকবর তাকে অনেক টাকা দেয় আর অবশেষে একটা সময় কুঞ্জেরিয়া রাজি হয়ে যায়। আর রাতের বেলা কুঞ্জেরিয়া সেই ওয়ার্ডে চলে আসে আর র্যান্ডমলি সে কালিদাসকে বেছে নেয় আর সেই ওষুধটা তার স্যালাইনে পুশ করে দেয়। ঠিক দেখা যায় তার কিছুক্ষণ পরেই কালিদাস সেখানেই মারা যায়। কুঞ্জেরিয়া যখন এটা জানতে পারে সে আকবর এবং ডক্টর রেবেকার সাথে দেখা করে, প্রচণ্ড রাগারাগি করে। আর যখন সে জানতে পারে যে সারা এটা জেনে ফেলেছে, সে আকবরকে বলে কেন বলেননি যে স্টুডেন্ট ওইভাবে মারা যাবে, আর এখন যদি এই সব কিছু বাইরে চলে আসে তাহলে আমার কি হবে। আর সারা যখন একবার এর পেছনে লেগেছে সে পুরো জিনিসটাই খুঁজে বের করবে আর আমার নামও চলে আসবে সামনে। আকবর বলে তাহলে সারাকেও মেরে ফেলি। এতে কুঞ্জেরিয়া একেবারেই রাজি হয় না, সে সেখান থেকে চলে আসতে যাবে। ঠিক তখনই আকবর তাকে বলে না হলে সব প্রমাণ যাবে তোমার বিরুদ্ধে, তুমি কালিদাসকে খুন করেছ, তখন কি করবে। আর অবশেষে কুঞ্জেরিয়া চুপ হয়ে যায়। রাতের বেলা সারা যখন হোস্টেল থেকে তার মেডিকেল কলেজে যাচ্ছিল নাইট শিফটের জন্য, তখনই একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে। এরপরে মুখোশ বেঁধে তাকে সেখান থেকে নিয়ে আসা হয়। দেখা যায় সেটা ছিল কুঞ্জেরিয়া। সবকিছু শোনার পরে শাহনাবাজ প্রচণ্ড রেগে যায়। সে কুঞ্জেরিয়াকে মারতে শুরু করে। অরবিন্দ এবং প্রীতি বলে ওকে এভাবে মেরো না, ওর সাথে কে কে রয়েছে আর ডক্টর আকবর যে এর সাথে রয়েছে সেটা প্রমাণের জন্য ওকে আমাদের দরকার। কিন্তু শাহনাবাজ তারপরেও থামছিল না। কুঞ্জেরিয়া ভয় পেয়ে যায় আর সেখান থেকে শাহনাবাজের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে চলে আসে। কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে একটা সময় জঙ্গলের ভেতরে সে ছোট্ট কালিদাসকে কল্পনা করে, হ্যালুসিনেশন করে। এতে সে আরও ঘাবড়ে যায়, নার্ভাস হয়ে যায়। জঙ্গলের ভেতরে এলোমেলোভাবে দৌড়াতে থাকে আর একটা সময় রেল লাইন দিয়ে দৌড়াতে থাকে। তখনই রেল লাইনে কাটা পড়ে কুঞ্জেরিয়া মারা যায়। আর এই ভিশনটাও কৃতি দেখে। কৃতি এরপরে চলে আসে ডক্টর রামাস্বামীর কাছে এবং সবকিছু খুলে বলে। ডক্টর রামাস্বামী বলে তাহলে তুমি অপেক্ষা করো, সারার জাস্টিস চাই, এই জন্য সারা তোমার মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে। কিন্তু সারা বলে সে একজন ডক্টর, সে এভাবে মানুষকে খুন হতে দেখতে পারবে না আর সেটা সে কখনোই মেনে নেবে না। এদিকে পুলিশ অফিসার সিরাম, সাইরাম এবং সাতিয়া সেই বাংলোর সিসিটিভি ফুটেজ দেখে যেখানে তারা শাহনাবাজকে লুকিয়ে লুকিয়ে সে বাংলোতে ঢুকতে দেখে। এছাড়া সাইরাম বলে এই শাহনাবাজই ডক্টর রেবেকাকে মারা যাবার কিছুক্ষণ আগে তাকে একটা মেল পাঠিয়েছিল, তাই আমার মনে হচ্ছে এই শাহনাবাজ অনেক কিছু জানে। অন্যদিকে শাহনাবাজ, কীর্তি আর ইভান চলে আসে ডক্টর পতির কাছে আর বলতে থাকে সবকিছু খুলে বলার পরে ডক্টর পতি হতবাক হয়ে যায়। এছাড়া শাহনাবাজ এটাও বলে ডক্টর রেবেকা এবং কুঞ্জেরিয়ার খুনটা খুন নয়, কোনো মার্ডার নয়, বরং এটা সুইসাইড। এটা আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না। ডক্টর পতিও তাদের সাথে একমত হয়, যেহেতু সারার জাস্টিস পাওয়া দরকার। সারার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। এদিকে সাতিয়া বলতে থাকে ডক্টর রেবেকা মারা যাবার আগে অনেকবার আকবর নামের কাউকে কল করেছিল, এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিল আর বলছিল এখন কি হবে। আকবর তাকে বারবার বলেছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে, তো এই আকবরটাকে। এদিকে শাহনাবাজ আকবরের ঠিকানা বের করে ফেলে, যে ম্যানেজিং ডিরেক্টর ছিল মিরাকেল ফার্মা লিমিটেডের। সাতিয়া আর শাহনাবাজ দুজনেই এই ফর্মুলাটা বের করে ফেলে যে সেখানে কালিদাসকে কেন মারা হয়েছিল। আসলে এই মিরাকেল ফার্মা লিমিটেড কোম্পানি অপোজিশন পার্টিকে ফান্ড করত আর তারা চাইছিল সামনে ইলেকশন ছিল, সেই ইলেকশনে যেন তাদের প্রার্থী মিনিস্টার হয়। আর এই জন্য তখনকার বর্তমান মিনিস্টারকে বদনাম করার জন্যই এই পুরো প্ল্যানটা তারা করে। আগে সব ডক্টরদের গ্রুপেই এই নিউজটা ভাইরাল করে দেয়। এরপরে ক্যান্টিনে খাবারের সাথে ফুড পয়জন মিশিয়ে তাদের ফুড পয়জনের জন্য হসপিটালে অ্যাডমিট করা হয়। আর এরপরে কুঞ্জেরিয়া এবং ডক্টর রেবেকার সাহায্যে ইচ্ছে করে প্রকোফল দিয়ে কালিদাসকে মেরে ফেলা হয়, যাতে করে পুরো দোষটা মিনিস্টারকে দেওয়া যায় আর এতে করে সিম্প্যাথি পাবে তাদের প্রার্থী। এদিকে পুলিশ অফিসার সিরাম সাইরামকে আর সাত্যাকে বলে যা করার ইলেকশনের আগেই করতে হবে। মিনিস্টারকে যদি ধরতেই হয় সেটাও ইলেকশনের আগে ধরতে হবে আর তার বিরুদ্ধে সলিড এভিডেন্স জোগাড় করো। সাইরাম আরও বলে আমার মনে হয় মিনিস্টারকে মারার জন্য তার উপরে হামলা হতে পারে, তার সিকিউরিটি ব্যবস্থা করো। ঠিক তখনই তারা তিনজন টিভিতে নিউজ দেখতে পায় ডক্টর কুঞ্জেরিয়া মারা যাবার আগে তার স্টেটমেন্ট দিয়ে গিয়েছিল। সেই ভিডিও ফুটেজটা মিডিয়াতে পাবলিক করা হয়, যেখানে বলা হচ্ছিল এই সব কিছুর পেছনে অর্থাৎ সারার মার্ডারের পেছনে
আসল মাস্টারমাইন্ড ছিল মিরাকেল ফার্মা মেডিকেলের ম্যানেজিং ডিরেক্টর আকবরের, আর তাকে পুলিশ অ্যারেস্ট করতে চাইছে। এছাড়া সেই মিনিস্টারের নামও উঠে আসে। এরপরে মিনিস্টারকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় আর বলে সেই বিষয়ে কিচ্ছু জানে না, সে যদি জানতো তাহলে অবশ্যই এর বিরুদ্ধে অ্যাকশন নিত, আর আকবর যদি দোষ করে তাহলে অবশ্যই তাকে অ্যারেস্ট করা হবে। এদিকে টিভিতে আকবরও এই নিউজটা দেখছিল। এরপর হঠাৎ করে যখন সে তার মোবাইলটা হাতে নেয়, সে দেখতে পায় সেখানে একটা পোস্টার ছাপা হয়েছে যেখানে বলা হচ্ছিল আকবর মারা গেছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। এদিকে আকবরকে ধরার জন্য পুলিশ তার ফোন লোকেশন ট্রেস করছিল। অন্যদিকে আকবর কাউকে কল করছিল আর বলছিল তার একটা স্ক্যাপ প্ল্যান লাগবে, সে এখান থেকে পালিয়ে যাবে। এদিকে পুলিশরাও আকবরের সেই মার্ডারের পোস্টারটা দেখতে পায় যেখানে বলা হয়েছিল আকবর মারা গেছে। এদিকে আকবর ফোনে কথা বলতে বলতে হঠাৎ করেই তার পেছনে কিছু একটা শব্দ শুনতে পায়। সে ভয় পেয়ে যায়। তখনই তার পেছন থেকে কেউ তাকে আঘাত করে। তার মোবাইল ফোনটা সেখানেই পড়েছিল। দেখা যায় আকবরকে উঠিয়ে নিয়ে এসেছিল আরিভান্ত এবং শাহনওয়াজ। শাহনওয়াজ তাকে বলতে থাকে, তুমি সারাকে খুন করেছ মিনিস্টারের জন্য, কিন্তু আমি তোমাদেরকে খুন করব সারার জন্য। আকবর বারবার নিজের মুখের বাঁধন খোলার চেষ্টা করছিল। শাহনওয়াজ বলে, এই যে ইঞ্জেকশনটা রয়েছে এটার ভিতরে প্রকোফল রয়েছে, যেটা দিয়ে তুমি কালিদাসকে খুন করেছিলে। অন্যদিকে পুলিশ দেখা যায় আকবরের মোবাইল ট্রেস করে সেখানে চলে যায়, কিন্তু সেখানে আকবরের মোবাইল ছাড়া আর কিছুই দেখতে পায় না। তারা আবারও ক্রাইম ব্রাঞ্চে চলে আসে এবং আকবরের লোকেশন ট্রেস করার চেষ্টা করে। ঠিক তখনই একজন পুলিশ অফিসার সাত্তিয়াকে বলে, স্যার, আকবরের ফোন থেকে আমরা ডেটা উদ্ধার করেছিলাম আর এটা দেখতে পেয়েছি। আর সেটা দেখার পরে সাত্তিয়া হতবাক হয়ে যায়। এরপরে সাত্তিয়া শ্যামলালকে বলে, এই নাম্বার ট্রেস করো। নাম্বারটা দেখার পরেই সে অবাক হয়ে যায়। এদিকে শাহনওয়াজ আকবরের মুখের ভেতরে পিংপং বলটা ঢুকিয়ে দেয়। এরপরে যখনই তাকে ইঞ্জেকশনটা দিতে যাবে ঠিক ওই সময়টাতে কীর্তি ভয়ে সেখানে চলে আসে। কেউ আসলে তাকে ধাওয়া করছিল। এদিকে শ্যামলাল কল করে সাত্যাকে আর বলে সেই পিংপং বলে পুরুষের যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গিয়েছিল সেটা আকবরের নয়। এদিকে তখনই দেখা যায় সেখানে চলে আসে পুলিশ অফিসার সাইরাম। সাইরাম বলতে থাকে, আর কতজনকে মারবে? আসলে সেই মিরাকেল ফার্মা লিমিটেড কোম্পানিটা আমার, আমি সেটার ওনার। আকবর যা করেছে সব আমার প্ল্যান মতোই করেছে, আর আমি করেছি শুধুমাত্র আমার পার্টিকে ইলেকশনে জেতানোর জন্য। মিনিস্টার শশীকান্ত বলেছিল তাকে যে করে হোক ইলেকশনে জিততে হবে, আর সেটা আমি সিরিয়াসলি নিয়েছিলাম। এরপরে যা করার আমি করেছি। সে এই ব্যাপারে কিছুই জানে না, কারণ সে আমার ক্লায়েন্ট, আর আমার ক্লায়েন্টের জন্য আমি সবকিছু করতে পারি। আমার কোম্পানির রেপুটেশন তোমরা সবাই নষ্ট করে দিয়েছ। সে কীর্তিকে বলতে থাকে, আমি তোমার ভাইকে মারতে চাইনি, সেটা তো তার লটারি লেগে গিয়েছিল। অন্যদিকে সারাকেও মারতে চাইনি, সে এই বিষয়টা জেনে ফেলেছিল। আমি তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু নেয়নি, তাই আমার হাতে আর কোনো উপায় ছিল না। অরবিন্দ এবং শাহনওয়াজ তাদের দুজনকে মারতে শুরু করে। অন্যদিকে তখনই ভীষণ দেখতে পায় কীর্তি। কুঞ্জেরিয়া সারাকে সেখানে রেখে চলে যায়। আকবর সেখানে চলে আসে আর চলে আসে সাইরাম। আকবর তাকে মারধর করে। সাইরাম তার মুখের ভেতরে সেই বলটা ঢুকিয়ে দেয়। এরপরে তাকে একটা ব্যারেলের ভেতরে ঢুকিয়ে জীবন্ত অবস্থায় কনক্রিটগুলো তার উপরে ঢেলে দেয়, আর নিঃশ্বাস নিতে না পেরে সারা সেখানেই মারা যায়। আর এরপরেই তারা ব্যারেলটা নদীতে ফেলে দেয়। এদিকে তারা ফাইট করছিল। তখনই কীর্তি বুঝতে পারে সারার আত্মা সেখানে চলে এসেছে। সাইরাম একটা সময় গান নিয়ে শাহনওয়াজকে শুট করতে যাবে, ঠিক তখনই সারার আত্মা সেটা রুখে দেয়। সেখানে প্রবল বাতাস শুরু হয়। সেই বাতাসের ঘূর্ণিঝড়ে আকবর আর সাইরামকে উড়িয়ে নিয়ে যায়, তাদের উড়িয়ে মারতে শুরু করে। আকবর সেখানে সারাকে দেখতে পায়, আর সেই বাতাসের ঘূর্ণিঝড় তাকে সেখানেই মারতে শুরু করে। আকবর নিজেকে বাঁচানোর জন্য সেখানে দোয়া পড়তে শুরু করে। এদিকে সাইরাম তাকেও মারতে শুরু করেছিল সেই বাতাসের ঘূর্ণি। সেও একটা সময় সেখানে সারাকে হ্যালুসিনেশন করে, ভয় পেয়ে যায়। আর একটা সময় বিশাল কনক্রিট সাইরামের উপরে ফেলে সারার আত্মা তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে সাত্তিয়া আর সায়ামলাল আসলে জানতে পেরে গিয়েছিল আকবরের পিছনের আসল মাস্টারমাইন্ড হচ্ছে পুলিশ অফিসার সাইরাম, যে এইসব কিছু করেছে। এই জন্য তারা কীর্তি, অরবিন্দ এবং শাহনওয়াজকে কিছুই বলে না। এদিকে অরবিন্দ, কীর্তি এবং শাহনওয়াজ তারা সবাই খুশি ছিল। কীর্তির ভাইয়ের হত্যার বদলা নেওয়া হয়েছে, সারার হত্যার বদলা নেওয়া হয়েছে। শাহনওয়াজ তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। ঠিক তখনই কীর্তি আরও একটা ভিশন দেখতে পায়। সেলের ভেতরে আকবরের কাছে সারার আত্মাটা পৌঁছে যায়। সেদিন আসলে সে দোয়া পরে বেঁচে গিয়েছিল, কিন্তু আজকে সে আর বাঁচতে পারেনি। সারার আত্মা তাকেও মেরে ফেলে। অন্যদিকে মিনিস্টারকে ছেড়ে দিয়েছিল, কারণ মিনিস্টার সারার মৃত্যুর ব্যাপারে কিছুই জানতো না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই হরর থ্রিলার মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।